মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা মা অভাবে থাকলেও কোনোদিনও আমাকে অভাবে থাকতে দেয়নি। কষ্ট করেছে বলে আজ হ্যাঁ দিদি, এক সময় খুবই কষ্ট করি, বাড়ি করেছি, একটা মেয়েকে মানুষ করছি। সবিতা পিয়ন, হ্যাঁ কাকদ্বীপে থাকো, পাথর প্রতিমায় যাও। হ্যাঁ, পাথর প্রতিমা রামগঙ্গা অঞ্চলের বিশ্বনাথপুর ব্রাঞ্চ পোস্ট অফিসে আমি অ্যাজ আ এবিপিএম রয়েছি। এখন 1-1.5 বছর ধরে আমি এই কাজটা করছি এবং এই কাজটার রেসপন্সিবিলিটি অনেকটাই। এখন বর্তমানে পার্সোনাল লেটারের পরিমাণ কমে গেলেও প্রত্যেকটা মানুষের জরুরি তথ্য, যেরকম আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, কারোর কোর্টের নোটিশ থাকে, যেগুলো আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হয়। এবং যেহেতু আমি গ্রামে কাজ করি, ওখানে বর্ষাকালে বৃষ্টির সময় অনেক অসুবিধা হয় এবং প্রায় প্রতিদিনই আমাকে সাইক্লিং করতে হয়। সাইক্লিং করে ডোর টু ডোর তাদের চিঠিগুলো পৌঁছে দেওয়া, এটাই আমার কাজ। আর প্রথম থেকে আমার এই প্রফেশনে আসার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি এমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাব যেখানে আমি মানুষকে সার্ভিস দিতে পারবো। কিন্তু আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার বাপি তখন একটা ছোটোখাটো প্রাইভেট অফিসে কাজ করতো, বাট ওই কাজটা তখন আর ছিল না। তারপরে দেখেছি যে বাবা মা অনেক কষ্ট করে, আমি আমার ভাই রয়েছি, বাবা মা অভাবে থাকলেও কোনোদিনও আমাকে অভাবে থাকতে দেয়নি, মানে স্কুল টিউশন সব কিছুই বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তো এইভাবেই আমি বড় হয়েছি। তারপরে উচ্চ মাধ্যমিকে 97% মার্কস পাই এবং উচ্চ মাধ্যমিকে 92%। এরপর আমার ইচ্ছে ছিল যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, বাট প্রেসিডেন্সির এন্ট্রান্সেও আমি পাস করেছিলাম। কিন্তু যেদিনকার রেজাল্ট এলো ঠিক সেই দিনকারই সন্ধ্যেবেলা মানে পোস্ট অফিসের তার এটাও এসেছিলো যে ওখানেও আমি সিলেক্টেড হয়েছি অ্যাজ এ এবিপিএম জবে। তো তখন আমার খুবই ইচ্ছে ছিল যে ওই কলেজে পড়ার, কিন্তু আমি ভাবলাম যে আমার ইচ্ছের থেকেও আমার পরিবারের পাশে দাঁড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার কলেজে পড়ার মতো সেরকম ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রথম কথা ছিল না, যে আমার বাবা মা আমাকে কলকাতায় রেখে এত এক্সপেন্সেস দিয়ে পড়ানো সম্ভব হবে না। সেক্ষেত্রে আমি ওটাকে ছেড়ে দিয়ে আমি চুজ করলাম যে আমি এই পোস্টেই জয়েন করব। তারপরে আমি আমার পড়াশোনাটা ওই বছরটা ছেড়ে দিলাম, দিয়ে আমি অ্যাজ এ এবিপিএম মানে পিওন হিসেবে বিশ্বনাথপুর পোস্ট অফিসে আমি জয়েন করি। তারপর এখন আমি 1 বছর এই কাজটা করেছি। তো পড়াশোনাটা কি বন্ধ হয়ে গেল? না, আমি ওই বছরটা পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমি আবার ভর্তি হয়েছি, ইংলিশ অনার্সে ভর্তি হয়েছি। আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে করছি এটা। তো কতটা এরিয়া জুড়ে তোমার যাতায়াত করতে হয়? আমার পোস্ট অফিসের আন্ডারে 3টে টোটাল বড় বড় গ্রাম রয়েছে, যেখানে চিঠি আসলে হয়তো কোনোদিন একটা এই গ্রামের এই প্রান্তে এলো এবং অন্য হয়তো আরেকটা গ্রামে আমাকে সাইকেল চালিয়ে যেতে হলো। এবং আমাদের গ্রামটা একদম নদী বাঁধের কাছে, মানে নদী বাঁধেও কখনো কখনো যেতে হয়। তো বর্ষাকালে ওখানে মাটির রাস্তা রয়েছে, ইটের রাস্তা রয়েছে, যেখানে জল জমে যায় বা কখনো কখনো কাদার মধ্যে, ওগুলো প্রচুর সমস্যা হয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা রেসপন্সিবিলিটি যে মানুষকে তার জরুরি জিনিসটা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব নিয়ে করতে হয়। সকালবেলা কটার সময় ডিউটি যেতে? 10টা থেকে আমাদের অফিসে ঢুকতে হয়। ছুটি হয় কটায়? প্রতিদিন কাজের উপর নির্ভর করে যে আমার চিঠি কিরকম এসছে। তাও তুমি বলছো তুমি পড়াশোনা করছো, কখন পড়ো? দিদি, আমি শুধু পড়াশোনা করছি না, আমি যেহেতু আমার বাড়িতে সেরকম ভাবে সাপোর্ট করার মতো কেউ নেই, সেহেতু আমি কাজটাও করছি, প্লাস আমি অফিস থেকে এসে টিউশন পড়াই। তারপরে বাড়ি ফিরতে ফিরতে কোনোদিনও 8টা 8:30 এরকম হয়ে যায়। তারপরে আমি যেটুকু সময় পাই আমার পড়াশোনার জন্য রাখি। তো এখন তুমি এই ধরো যে কাজটা করছো, এই কাজ থেকে তুমি যা রোজগার করো, যেটার জন্য তুমি সবকিছু ছেড়ে এই কাজে ঢুকলে, সেই রোজগার যা করো তাতে তোমার সংসার ভালোভাবে চলছে? সেরকম খুব একটা ভালোভাবে চলছে এটা বলতে পারবো না, তার জন্যই আমাকে টিউশনটা করতে হচ্ছে, যেহেতু পরিবারের অনেকটাই আমার উপরে নির্ভর করে। 97% মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 92%। তো তোমার এটা কেন মনে হলো না যে আমি কলকাতায় যে প্রেসিডেন্সি কলেজে পড়ার যে আমার স্বপ্ন, সেটার সাথে সাথে আমি এখানে টিউশন করে সেই রোজগার করে নিজের ক্ষমতা, নিজের পড়াশোনাটা চালাবো? আসলে দিদি, আমি তো একটা ছোটোখাটো জায়গা থেকে এসেছি, আমি তখন এটা ভাবতেই পারিনি যে কলকাতায় এসে আমি টিউশন করব। কারণ আমি দেখেছি যে এখানের প্রত্যেকটা জিনিসের খরচা কতটা, সেই খরচাটা আমি বুঝতেও পারছিলাম যে বাবা মার পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে চালানো। তাই আমি ভাবলাম যে আমার স্বপ্নটা পূরণ করার থেকে আগে বাবা মার পাশে দাঁড়ানোটা আমার অনেকটা জরুরি। কারণ আমি যেহেতু আমার বাবা মার বড় সন্তান, সেক্ষেত্রে আমরা ছেলে মেয়েদের ইকুয়ালিটিতে বিশ্বাস করি। তো আমি মেয়ে হলেও আমার এটা দায়িত্ব যে তাদেরকে দেখা। একদম সহমত, তুমি যেটা ভাবছো, তোমার যে চিন্তা ভাবনা বাবা মার জন্য একদম ঠিক কথা। কিন্তু এটাও কিন্তু ঠিক ছিল সৌমিতা, যে তুমি যদি আজকে প্রেসিডেন্সির মতো কলেজ থেকে পড়াশোনা করতে এবং তারপর যখন পাস আউট করে তুমি যে জায়গাটায় পৌঁছতে, সেই জায়গাতে পৌঁছানোর পরে তুমি যে বাবা মাকে কত ভালো রাখতে পারতে, সেটাও কিন্তু আমার একটা দিক খুলে যেত। মেয়েরা এখানে এত কষ্ট করে থাকে তুমি জানো না, এক একটা খাটে এক একটা ঘরের মধ্যে 15 জন মেয়ে শুয়ে থাকে বাঙ্কের মতন বেডে, যাদের বাবা মারা পারে না মেয়েদেরকে ভালো করে পড়াতে, তারা নিজেদের কষ্ট করে নিজেদের জায়গা তৈরি করে।
আমি তোমার জায়গা, তুমি যে কাজটা করো আমি সেটাকে খুব সম্মান করি, আমি সম্মানের সাথে তোমাকে বলছি কোনো কাজ জীবনে ছোট নয়। হ্যাঁ উচ্চ শিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই। বাবা মা এসছে আজকে? হ্যাঁ এখানে। কোথায় বাবা মা? ঠিক বলেছি তো? হ্যাঁ দিদি। তাই না? হ্যাঁ। আপনি তো বাবা মা, আপনারা একটু কষ্ট করবেন, ও আর একটু বেশি কষ্ট করবে। ঠিক আছে দিদি। বুঝতে পেরেছো সৌমিতা? এই ভালো স্টুডেন্ট তুমি আরো জীবনে অনেক বড় হবে। অনেকগুলো অক্ষর দেখো এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো সৌমিতা। উপসংহার। 20 পয়েন্টস। নীলিমা, মুড়ির ব্যবসা হ্যাঁ। কতদিন হয়ে গেল করছো? আমার টোটাল ব্যবসা মানে অনেক 16-17 বছরের আগে, কিন্তু নিজের যখন করলাম কারখানা করেছি জায়গা কিনে 15 বছর ওপর হয়ে গেছে। আচ্ছা। আগে দিদি আমি মুড়ি চন্দননগর থেকে নিয়ে এসে দোকানে দোকানে ডেলিভারি দেওয়া হতো। তারপরে একদিন ইচ্ছা হলো যে যদি নিজে কিছু করতে পারতাম তাহলে লাভটা আরও বেশি হতো। তখন দোকানে দোকানে দিয়ে যেটুকু ইনকাম হতো তারপরে নিজের কিছু যেটুকু ছিল সব কিছু দিয়ে একটা জায়গা কিনলাম। আমরা আগে ভাড়া ঘরে থাকতাম, এখন ওই জায়গার মধ্যে আমরা কারখানা করলাম। কারখানা করে দেখছি ভালোই আমাদের সেল হচ্ছে, কিন্তু আমাদের মুড়ির প্রফিটটা খুবই ভালো। তো তোমার এমনি কত কেজি মুড়ি বানানো হয়? আমাদের ডেলি 28-30 বস্তা ওপর চাল ভাজা হয়। এক একটা চালের বস্তা 50 কেজি। এবার সেই মুড়িটা কোথায় কোথায় সাপ্লাই করো? হ্যাঁ, দোকানে চলে যায়, আমাদের গাড়ি আছে, গাড়ি করে একদম কলকাতা, তারপরে মৌরি, সাগরাইল, আন্দুল, নানান জায়গায় চলে যায়। প্রথম যখন কারখানা করলে এই যে মুড়ি ভাজা এগুলো সব তো একাই তো করতে হতো? হ্যাঁ হ্যাঁ, তখন তো দুজনেই করতাম, এখন আর নিজের কাজ করতে হয় না, এখন লেবার দিয়েই সবকিছু কাজ করাই। কজন লেবার তোমার এখন? আমার এখন 15 জন লেবার। ওদের এক একটা পরিবারে 6-7 জন করে রয়েছে দিদি। আমার ভরসা দিয়ে তাদের পরিবারও চলছে, আমার পরিবার চলছে। আর দিদি এখন আমি বাড়িও করেছি নিজের ওই কারখানা থেকে। তোমার বড় এই কাজই করেন? না, স্বামী থাকে, আবার আলাদা বিজনেস করেছে, হোটেলটা চালায়। আচ্ছা। এবার বাড়ির সাথে বিজনেস বলে সমস্ত কিছুটাই হ্যান্ডেলটা আমিই করি। আচ্ছা, মুড়ির ব্যাপারটা তুমি দেখো? হ্যাঁ হ্যাঁ, বিল করে দেওয়া, কত বস্তা মাল যাচ্ছে, কোথায় যাবে, এরকম ভাবেই চলছে। আগে আমার বাড়ি ছিল না, ভাড়া বাড়ি থাকতাম, সে এখন বাড়ি করেছি, একটা মেয়েকে মানুষ করছি। কষ্ট করেছো বলে আজকে এই হ্যাঁ জায়গায় এসে দিদি, পৌঁছেছো। এক সময় খুবই কষ্ট করেছি। আগে তুমি মুড়ি কিনে নিয়ে আসতে অন্য জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রাত 2টোর সময় বেরিয়ে যেত মুড়ি আনার জন্য, সারা রাত বাইরেই রয়েছে। এবার আসবে সকালবেলা, মাল ডেলিভারি দেবে, আবার আমি বাড়িতে খুচরো বিক্রি করতাম, তারপরে আবার আসবে, দুটো খাবে, আবার কালেকশনের ব্যাপার আছে, সঙ্গে সঙ্গে তো পয়সা দেয় না, কালেকশনে বেরোতে হয়। এখন দিদি সবটাই, এখন আর বেরোতে হয় না, এখন মাল সঙ্গে সঙ্গে যায়, বিল করে দিই, পয়সা দিয়ে দেয়। আরো বড় করো তোমার ব্যবসা নীলিমা। হ্যাঁ হ্যাঁ, অনেক শুভেচ্ছা রইল। স্টার। নীলিমা খেলাটা শেষ করছে 1 মিনিট 6 সেকেন্ডে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।